কক্সবাজারের পর ঢাকার বসুন্ধরা সিটিতে দিনব্যাপী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীতে নানা আয়োজন। শান্ত লিটনদের কাছে সেরাটা চান সমর্থকরা। শুক্রবার রাখা হবে ক্রিকেট বোর্ডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ছন্দে থাকা তানজিদ তামিম আউট শূন্যতে। লিটন দাসও বিদায় নিলেন রানের খাতা না খুলেই। এরপরেই প্রতিরোধ করেন সৌম্য সরকার ও মেহেদী মিরাজ। 10 ওভারে বাংলাদেশ তোলে 2 উইকেটে 46 রান। রানের গতি বাড়ে কিছুক্ষণের মধ্যেই। বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন মিরাজ। সৌম্য মিরাজ দুজনেই পাল্লা দিয়ে রান তোলেন। তবে সৌম্যর আগে 50-র দেখা পান টাইগার অধিনায়ক। ক্যারিয়ারের 13তম 50 পেলেন সৌম্য সরকার। মিরাজের সঙ্গে সৌম্য গড়েন 136 রানের দায়িত্বশীল জুটি। সৌম্য সরকার শেষ পর্যন্ত আউট 73 বলে 73 রানে। তবে রানের গতি সচল থাকে টাইগারদের। 25 ওভারে বাংলাদেশ তোলে 3 উইকেটে 150 রান। মেহেদী মিরাজও আউট হলেন 70-এর কোঠায়। মিরাজের ইনিংস থামে টাইগারদের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। প্রথম 2 ওয়ানডেতেও 50 পেয়েছিলেন। এবারও দলের প্রয়োজনে দায়িত্বশীল ইনিংস খেলেন রিয়াদ। জাকের আলীও দ্রুত গতিতে রান তোলেন। 40 ওভারে বাংলাদেশ তোলে 5 উইকেটে 217 রান। 44তম ওভারে স্কোরবোর্ডে 250 রান টাইগারদের। মাহমুদুল্লাহ 48 বলে পূর্ণ করেন 32তম 50। জাকের আলীও তোলেন ক্যারিয়ারের প্রথম 50। শেষ 10 ওভারে 104 রান তোলে বাংলাদেশ। অপরাজিত 63 বলে 84 রানের দারুণ ইনিংস খেলে জাকের 61 রান। বোলিংয়ের শুরুটা দারুণ টাইগারদের। দ্বিতীয় ওভারেই ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙে। ব্র্যান্ডন কিং 15 রানে রান আউট। আরেক ওপেনার আলিক আথানেইদ আউট 7 রানে। উইকেট নেন সিরিজে প্রথম খেলতে নামা নাসুম আহমেদ। টিকতে উইকেট শিকার। উইন্ডিজ কেসি কার্টি 88 বলে 95 রানে আউট। হোস্টন চেজ ফিরে যান 12 রান করে। 2টি উইকেটে নেন রিশাদ। জাঙ্গো অপরাজিত থাকেন 83 বলে 104 রানে। 31 বলে 44 রানে অপরাজিত ছিলেন গুডাকেশ মতি। নিজেদের সবচেয়ে ফেভারিট ফরম্যাট ওডিআই এ বছরটা ভুলে যাওয়ার মতোই কেটেছে বাংলাদেশ দলের। 3টা ওডিআই সিরিজের 2টাতেই হার। এমনকি আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ হেরেছে বাংলাদেশ। এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ বড় উদ্বোধনী জুটি গড়ে উঠছে না। তামিম ইকবালের অভাব এখনো পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। তামিম ইকবালের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে টাইগাররা। এনসিএলে তার বিধ্বংসী ব্যাটিং বাড়িয়ে দিয়েছে আক্ষেপটা। তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যেতেই বাংলাদেশ দল ওপেনিং পার্টনারশিপে হারিয়েছে বটবৃক্ষের ছায়া। টিম ম্যানেজমেন্ট মিস করছে তার অভিজ্ঞতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে বাংলাদেশের ব্যর্থতার প্রধান কারণ নড়বড়ে উদ্বোধনী জুটি। 3 ম্যাচের একটাতেও নেই 50 রানের পার্টনারশিপ। এই সিরিজে তানজিদ তামিম আর সৌম্য সরকারের সর্বোচ্চ রানের জুটিটা মাত্র 34 রানের। আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ওপেন করার দায়িত্বে ছিলেন তানজিদ তামিম আর সৌম্য সরকার। ওই সিরিজেও ওপেনিং পার্টনারশিপে বলার মতো কোনো অর্জন ছিল না। 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে 1 রানেই ওপেনিং পার্টনারশিপ ভেঙেছে 2 বার। ব্যাপারটা বড্ড হতাশার। উদ্বোধনী ব্যাটাররা দলকে ভালো শুরু এনে দিতে পারছেন না। চলতি বছর খেলা 9টা ওডিআই এর একটাতেও 100 রানের উদ্বোধনী জুটি দেখেনি বাংলাদেশ দল। তামিম ইকবাল ওডিআই দলে ফিরলে বাড়বে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাসদের মনোবল। দলকে পথ দেখানোর কাজটা বারবার করে গেছেন তামিম। নিজের ক্যারিয়ারের পাশাপাশি ওডিআইয়ে বাংলাদেশকেও করেছেন রঙিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই দেশ সেরা ওপেনারের ফেরা জরুরি। ইমরান তাহিরকে নিয়ে পাল্টা অভিযোগ রংপুর রাইডার্সের। প্রোটিয়া তারকার বকেয়া বেতনের দাবিকে অসত্য উল্লেখ করে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় ক্ষুব্ধ রাইডার্স টিম ডিরেক্টর। গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতায় ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। ডাগআউটে মিকি আর্থারকেও রাখতে চান দীর্ঘমেয়াদে। বকেয়া না পেয়ে এক সময়ের ফ্র্যাঞ্চাইজিকে হারানোর জিদ চেপেছিল এই প্রোটিয়া অলরাউন্ডারের মাথায়।
তবে ইমরান তাহিরের প্রতিশোধ তো দূরে থাক, উল্টো ট্রফি জিতে ক্যারিবিয়ান দ্বীপ ছাড়ে টিম রাইডার্স। এবার দেশে এসে পাল্টা অভিযোগ ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। মিথ্যে দাবি তুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মন্তব্য রাইডার্স টিম ডিরেক্টরের। উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস আমরা ওনাকে পেমেন্টই করিনি, এটা আসলে পুরোটা ভুল। ওদের এজেন্টদের থেকে আমাদের কাছে মেইল এসেছে যে ওদের ডিউ পেমেন্টসটা কবে করে পেমেন্ট করা হবে, এবং আমি নিজের হাতে ওদেরকে পেমেন্টসের শিডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্শিয়াল পেমেন্ট যাবে, সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে। আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়াটা ঠিক হয়নি। ওভাবে করে আমাদেরও কোনো লিগ্যাল অ্যাকশন নিয়ে খামাখা এটাতে ব্যাটলে যাওয়াটাও আমি মনে করি ঠিক হবে না। গ্লোবাল সুপার লিগে রংপুরের সাফল্যের অন্যতম নায়ক কোচ মিকি আর্থার। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কোচকে নির্ধারিত 1 বছরের চুক্তির পরেও রেখে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারণী মহলে। আমার কাছে মনে হয় যে গ্রেট ইম্প্যাক্ট, বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবং আমাদের সাইকোলজি রিড করার জন্য, ও যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কাকে অলরেডি ট্রেন করেছে, আমাদের সাইকোলজিটাও ভালো বুঝে। অন দি আদার হ্যান্ড আমার কাছে মনে হয় 2034 বিশ্বকাপের স্বাগতিক সৌদি আরব বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা কংগ্রেসে অনুমোদন পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে সে বছরের কোন মাসে হবে খেলা? 12 মাসের বছরে 10 মাসই নানা বাধা সৌদি আরবের জন্য। কখনো আবহাওয়া, কখনো ধর্মীয়, কখনো আবার সামাজিক সাংস্কৃতিক আয়োজন। বিশ্বকাপ তো পেল সৌদি আরব, কিন্তু কখন হবে গ্রেটেস্ট শো অন আর্থ? সামনে এসেছে নানা বাধা। আবহাওয়া, সংস্কৃতি ও ধর্মীয় নানা কারণে 2034 সালের অনেকটা সময় এই টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। সাধারণত জুন জুলাই হয় বিশ্বকাপ, তবে গরমের জন্য কাতার বিশ্বকাপে যে প্রথা ভেঙেছিল ফিফা, সৌদিতেও একই অবস্থা। জুন থেকে আগস্ট দেশটিতে গ্রীষ্মকাল, তখন তাপমাত্রা থাকবে 44 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাই কাতার বেছে নিয়েছিল নভেম্বর ডিসেম্বরকে। তবে ওই বছর সৌদি আরবে সাংস্কৃতিক আর ধর্মীয় সূচিতে ঠাসা। 2034 সালের 12 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত রমজান, আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বড়দিন, সঙ্গে ইংরেজি নববর্ষের ব্যস্ততা। ধর্মীয় কারণে বাদ দিতে হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ও। তখন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে জড়ো হবেন মুসলিম উম্মাহ। সে সময় ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানাতে চায় না সৌদি আরব। তাহলে বিশ্বকাপের জন্য সেরা সময় কখন? সে উত্তরও মিলেছে। সব বিবেচনায় অক্টোবরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত হতে পারে সেরা সময়। মরুর দেশে তখন তাপমাত্রা থাকবে 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। নেই বড় কোনো ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সাথে আন্তর্জাতিক ফুটবল বিরতিও থাকবে সে সময়। বদলে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট। ক্রিক বাজ বলছে ওয়ানডে পরিবর্তে টি20 সংস্করণে হতে পারে এবারের টুর্নামেন্ট। 2 মাস পরই মাঠে গড়ানোর কথা এবারের আসর, তবে সময়ের সাথে জমছে অনিশ্চয়তার মেঘ। ভারত পাকিস্তান মতভেদে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না আইসিসি। পেরিয়ে গেছে সূচি প্রকাশের সময়ও। বিশ্ব ভ্রমণে বের হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন আছে বাংলাদেশে। সময় হাতে আছে মাত্র মাস 2 তারপর শুরু হওয়ার কথা মাঠের লড়াই। তবে দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের নীরব লড়াইয়ের জেরে সময় যত গড়াচ্ছে ততই অনিশ্চয়তার মেঘে ঘোলাটে হচ্ছে টুর্নামেন্টের ভাগ্য। এবার নতুন সুর, বদলে যেতে পারে ফরম্যাটটাই। ভারতের পাকিস্তানে যেতে অনাগ্রহ, অন্যদিকে পাকিস্তানের হাইব্রিড মডেলে অনীহা। এই জটিলতায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে গত 29 নভেম্বর প্রথমবার বৈঠকে বসেছিল আইসিসি। সেই মিটিং স্থায়ী হয় 15 মিনিটেরও কম। আইসিসি সভাপতি হওয়ার পর জয়শাহর অধীনে প্রথম সভা ছিল এটি। বিভিন্ন দেশের বোর্ড সভাপতিরাও দুবাইয়ে আইসিসির কার্যালয়ে হাজির ছিলেন, কিন্তু স্থগিত হয়ে যায় সেই সভাও। এরপর সভা বসার কথা ছিল 5 ডিসেম্বর, পিছিয়ে বলা হয় 7 ডিসেম্বরের কথা। পেরিয়ে যেতে বসেছে আরও 1 সপ্তাহ। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর খবর আসেনি। আগের নমনীয় অবস্থান থেকে সরে এসে লভ্যাংশ বৃদ্ধি ও ক্ষতিপূরণের শর্ত জুড়ে দিয়ে পাকিস্তান যখন কঠোর অবস্থানে, তখন ব্যাটে বলে মিলছে না পিসিবি আর বিসিসিআই এর চাওয়া পাওয়া। এই সংকট, সেই প্রশ্নের উত্তরের আশায় দ্রুতই পেরিয়ে যাচ্ছে সময়। পেরিয়ে গেছে সূচি ঘোষণার সময়সীমাও। এর মাঝে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের খবর সেই পালে দিয়েছে উল্টো হাওয়া।